53 বোধহয় সর্বশেষ দিয়েছিলেন না 151 গতি দিয়েছিলেন, কোচ বলেছিলেন যে তিনি তার প্রত্যাশা থেকেও বেশি দিয়েছেন। তাহলে নাহিদ রানা কি আবারও হারিয়ে যাবে কিনা আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী? দেখেন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা আগে বাংলাদেশ ক্রিকেটে ওইভাবে ছিল না। নাওএডেজ শুরু হয়েছে পেস বোলারদের ওয়ার্কলোড নিয়ে কাজ করার জায়গাটা। অনেকেই একটা বিষয় নিয়ে কথা বলছেন যে লাস্ট ম্যাচে তাসকিন আহমেদকে কেন খেলানো হয় নাই, তার জায়গায় নাহিদ রানা ডেবিউ হয়েছে। এটাও কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা পার্ট ছিল, যেটা অনেক দর্শকরাও কিন্তু আমার কাছে মনে হয় খুব একটা ধরতে পারেন নাই। বাংলাদেশের ক্রিকেটে আমরা দেখেছি অ্যালান ডোনাল্ড আসার পর থেকে একটা কালচার কিন্তু তৈরি হয়েছে পেস বোলারদেরকে রেস্ট দিয়ে দিয়ে খেলানো, পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে কাজ করা। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অন্তত এই সার্কিটের পেস বোলারদের ক্ষেত্রে এখন আন্দ্রে অ্যাডামস কাজ করছেন, তারা ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে আসলে খুবই সচেতন, যে কারণে আমরা পেস বোলারদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সবার কাছ থেকেই মোটামুটি মানের একটা পারফরমেন্স ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কম্পিট করার মতো। আমি আশাবাদী যে এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কাজটা বজায় থাকবে এবং নাহিদ রানাকে আসলে খুব ভালো মতো টেক কেয়ার করতে হবে এবং আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে যে নাহিদ রানাকে আপনি কোন কোন ফরম্যাট খেলাবেন, কখন কখন খেলাবেন, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু অবশ্যই হতে যাচ্ছে। যেটা তাসকিন আহমেদের ক্ষেত্রে ক্রিকেট বোর্ড করেছে, দর্শকদের কাছ থেকে কিন্তু ধ্বনিও শুনতে হয়েছে তাসকিন আহমেদকে ফ্র্যাঞ্চাইজি খেলতে দেওয়া হয় নাই। এখন আমি যদ্দূর জানি তাসকিনকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেওয়া হয় নাই বিকজ যাতে তাসকিন মোস্তাফিজের মতো ওইরকম ইনজুরি প্রবণ না হয়ে যান। মোস্তাফিজের কিন্তু আমরা দেখেছিলাম প্রথম বছরেই আইপিএল একটা লং সিজন খেলেছেন, এরপর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কিন্তু ইনজুরিতে পড়েছিলেন। সো নাহিদ রানার ক্ষেত্রেও বা তাসকিন আহমেদের ক্ষেত্রেও যেভাবে ক্রিকেট বোর্ড পরবর্তী সময় সিচুয়েশনটা ডিল করেছে, এই জায়গাটাতে অন্তত ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানাতে হয় যে না, পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা ঠিক পন্থা অবলম্বন করেছে। আই হোপ নাহিদ রানার ক্ষেত্রেও সেই ঠিক পন্থাটাই অবলম্বন করবে। আই উইশ আমাদের বাংলাদেশের ক্রিকেটে স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস ফিজিওলজি, স্পোর্টস রিহ্যাব এগুলো নিয়ে কাজ করার আলাদা কোনো ইনস্টিটিউশন থাকতো, যে ইনস্টিটিউশন থেকে স্পোর্টস সায়েন্টিস্ট যারা মানে ক্রীড়া বিজ্ঞানী যারা, তারা এই সলিউশনগুলো বা সাজেশনগুলো ক্রিকেট বোর্ডকে কিংবা প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়ালি দিতে পারতেন। কিন্তু আমাদের বাংলাদেশে তো যে ক্রীড়া বিজ্ঞানে, আমি এই টার্মটা বললাম, অনেকে হয়তো বা প্রথমবারের মতো শুনেছেন, কিন্তু বাইরের দেশে এই সমস্ত বিষয় নিয়ে যারা দেখভাল করেন তাদেরকে বলা হয় স্পোর্টস কনসালটেন্ট কিংবা স্পোর্টস সায়েন্টিস্ট। বাইরের দেশে কিন্তু এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, বায়োমেকানিক্স, ফিজিওলজিক্যাল বিষয়বস্তুগুলো নিয়ে তারাই ডিল করেন। আনফর্চুনেটলি আমাদের দেশে এই জায়গাগুলো নাই। খুব সাম্প্রতিক সময়ে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তিনি একটা ঘোষণা কিন্তু দিয়েছেন স্পোর্টস ইনস্টিটিউট করার ব্যাপারে। মানে গেল 52 বছরে আমরা কখনো এই ব্যাপারটা শুনতে পাই নাই যে স্পোর্টস ইনস্টিটিউট। আসলে স্পোর্টস ইনস্টিটিউট কিন্তু প্লেয়ার তৈরি করে না, স্পোর্টস প্রফেশনালস তৈরি করে। আপনি নাহিদ রানার প্রসঙ্গটা আসার কারণে এই কথাটা বললাম যে নাহিদ রানার মতো পেস বোলারদেরকে নিয়ে আসলে কাজ করবেন যারা, তাদেরকে বলা হয় স্পোর্টস কনসালটেন্ট বা স্পোর্টস সায়েন্টিস্ট। সো এই সেক্টরটা যদি আমাদের আরও ডেভেলপড হতো, আমরা যদি আরও স্পোর্টস বায়োমেকানিক্স এক্সপার্ট বের করতে পারতাম, স্পোর্টস ফিজিওলজিস্ট বের করতে পারতাম, তাহলে তারা আরও অ্যাকুরেট সলিউশন দিতে পারতেন যে নাহিদ রানাকে আমরা কোন ফরম্যাট খেলাবো, কোন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দিলে তার বডির উপর কতটুকু লোড পড়বে, কতটুকু লোড পড়বে না, তাহলে আমরা আরও অ্যাকুরেটলি এই বিষয়গুলো জাজ করতে পারতাম। সো বেটার লেট দ্যান নেভার। আমার কাছে মনে হয় যে যেহেতু স্পোর্টস ইনস্টিটিউশনের একটা ঘোষণা এসেছে, আমি দীর্ঘদিন আমার বিভিন্ন কন্টেন্টে এই কথাগুলো বলেছি, হয়তোবা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের ক্রীড়া উপদেষ্টা এরকম একটা ঘোষণা দিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট, যে আপনার যত বেশি আউটসাইডের হ্যান্ডস থাকবে, আপনি তখন এলিট লেভেলের প্লেয়ারদের পারফরমেন্স আপগ্রেডেশনের জন্য আরও অনেক বেশি মাত্রায় কাজ করতে পারবেন। হ্যাঁ, আমার এই কথাগুলো অনেকের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এভাবেই চলে, যে কারণে জেমস অ্যান্ডারসনের মতো প্লেয়ার 20 বছর 22 বছর তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার লাস্টিং করতে পারছেন। এর পেছনে কারণ কিন্তু এই জেমস অ্যান্ডারসনের পেছনে একটা বড় টিম কাজ করে, যাদেরকে আমরা বলি স্পোর্টস কনসালটেন্ট কিংবা স্পোর্টস সায়েন্টিস্ট, যেটা আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি নাই। সো আমি আশা করি যে এই সেক্টরটাও আস্তে আস্তে ডেভেলপড হবে।